আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি, যাকে গত 3 মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয়। রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে 3 লাখ টাকা অফার করেছিল আফ্রিদি, কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয়। জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়। আপনি ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর কইছে, মেট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হের বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া, যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনেও উপায় নেই, কারণ ডিবি, এসবি, সিআইডি, এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা, যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো। 30 জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয়। হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয়। টিভির হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয়, তো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে, এন্ড আমি বেসিক্যালি ওটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে। ওই ভিডিওটা রিমুভের জন্য বলে যে যত টাকা লাগে সে দিবে, জাস্ট ভিডিওটা সব জায়গা থেকে রিমুভ করতে হবে। তো আমরা বলি যে না, এটা পসিবল না, এটা সব জায়গায় ছড়ায় গেছে, আমার টিম এটা করতে পারবে না, মানে একটা কিছু তো বলতে হবে। সো আমি ওটা আসলে রেকর্ড করে রাখি। আব্দুল্লাহ আল ইমরান তৌহিদ আফ্রিদির আরো অনেক কুকর্মের সাক্ষী, কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ও একটু নাটক সাজাচ্ছিল, বলতেছিল পেজ হ্যাক হয়ে যেতেছে, এই হইতেছে সেই হইতেছে। তো সাডেনলি ধরেন ওই টাইমে আমাদের রিমুভ করে পেজ থেকে, সে পরেই বলে পেজ হ্যাক হয়ে গেছে, এই হয়েছে। তো আমি তো আসলে বুঝি নাটকটা তখন। আব্দুল্লাহ আল ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে। ট্রেনে যখন আমি পোস্ট করি ইনডিরেক্টলি যে ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনফ্লুয়েন্সার বলি, এন্ড বড়লোকের এক ছেলে এরকম ম্যানেজ করতেছে, এই সেই হয়। তো তখন আসলে আলটিমেটলি পোস্টটা একটু যখন রিচ পাওয়া শুরু হয়, তখন আমি মানে প্রশাসনিক জায়গা থেকে লাইক যেটা সিটিটিসি ছিল ওই টাইমে, তো ওই জায়গার এক কর্মকর্তা থেকে আসলে ফোন পাই। ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ ভাই, কথা বললাম, ওরা বললো যে ভাই এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, এতগুলো ভিডিও আসলে এগুলো ভাবে রিমুভ করতে পারবে না। মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই, এখন আসলে পসিবল হবে না। ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। ড্রাইভে যাচ্ছে না? হ্যাঁ, ড্রাইভ, টেলিগ্রাম গ্রুপ, ইভেন অনেক ওয়েবসাইট। আমার সিআইডি থেকেও ফোন দিছিল, পসিবল তো না। বলছি যে আমি তো ঢাকার বাইরে, এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম, বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না। ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ আল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন। এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন। আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই। আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। ঝামেলা তৈরি তুমি তো আমার তো করে আন্দোলনের পক্ষে বা ওদের কোনো প্রস্তাব বা ব্যক্তি হিসেবে যখন দুষ্ট সৃষ্টি হয়েছে না, তাতে কিছু জায়গায় ঝামেলা হচ্ছে না, দেখো আমার পর্যন্ত আসছে। আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরো অনেকের সন্ধান আমরা পেয়েছি, যাদের সবার গল্প প্রায় একই রকম। তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল। ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই, ওই দিন পিছন থেকে একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন, আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি, আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন। স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন, যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন। আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে। আমাকে আবার বলতেছিল, টিটকারি করে মজা করে বলতেছিল, ইসলামিক ভিডিও তো ভালোই বানান, কাজ্জাল বানায় তো ভালোই ইনকাম করছেন, কত করলেন ভাই? ওই সময় যে আমার যে পরিমাণ টাকা উঠছে রে ভাই, কিন্তু কিছু করতে পারি না। এই মামলা কোর্ট থেকে সমাধান হয়, যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পাই না। দর্শক, হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি। রহস্যময় সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস।
এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্তানায় ধারণ করা। এখানে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা হতো। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই, ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও। আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেওয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব। তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরো ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন। এখানে পায়ের উপর পা তুলে বসে হচ্ছে, একটা বেনসন সিগারেট চাইলো, সিগারেট ধরায় বলতেছে ভাই এবার বিচার করেন। তো ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কবির থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার। মানে বেধড়ক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে। ও এক হাতে সিগারেট খাইতে থাকে, আরেক হাতে আমাকে ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি, প্রায় 30 থেকে 35টা থাপ্পড় আমাকে মারে খুব জোরে জোরে। আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না। অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে, কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে, মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে, পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি, আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয়, মাইক খেয়ে যায়, এরপরে ওদের শিক্ষা হয়, আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয়। তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে। সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায়। তোকে এখন গুম করে দেওয়া, তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না, তোর তো বাপ নাই, তুই তো বুঝবি না, তোর মা বোন তোরা হারাইলে বুঝবে, তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস। ওর বাবার আর্মসের বিজনেস 2009-10 থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতে। তো ওইখানে ও নিজে পিস্তল নিয়ে যায়, আমাদেরকে পিস্তল দেখাইতে যায়। আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে, যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন। কোনো না কোনো ভাবে একটা ভিডিও করবে, উল্টাপাল্টা কোনো একটা ভিডিও করবে, ধরেন ওরা যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে, তখন কি করবে, একটা মেয়ে দিয়ে দিবে, কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিত ভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে। তো ওই রকম কোনো না কোনো ভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওইরকম ভাবে ওরা ডাউনফলে আনানোর পর দেন ওই মানুষটা তো জানে না, ওই মানুষটা জানে সে এনজয় করছে, পার্টি করছে, দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও, ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষ ট্র্যাপ করে থাকে। জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন। ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব, এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটরে ওইভাবে মানে টাকার লোভ দিছে, যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকভাবে অপদস্থ হয়েছে। আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে, তাদের মধ্যে একজন এই নারী। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে। তৌহিদ আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়, তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার, কিন্তু টিভি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার। সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে। মাত্র বললাম এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকসটা বিয়ে করতে হারো দূরে। উনি কিভাবে বলবো, ওনাকে আমি তোমার উপরে কিচ্ছু। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যালো, হ্যাঁ কই কি করো? এই যে আমি রাতের মধ্যে আছি। ও কোথায় আসবা? তোমার কি করবো রাতে? আচ্ছা ফোন দিও, আগে জানাও। হ্যাঁ
কোথায় তুমি? অফিস কাজে। অফিসে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন ওর সাথে একটু? না আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা কিন্তু আমি তো ড্রাঙ্ক। প্রবলেম হবে না, সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না? ওইটা বাইকাবা? হ্যাঁ বুঝিনি। বাইকাবা গাদা কেন? এত ন্যাচারাল করে কথা বলতে পারতা? হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ কি করো? আচ্ছা যাক একটু 1%। হ্যাঁ এটা আমি একটু আর আমি এত দুষ্ট কেন তুমি? এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি। শামসুল আরিফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক। পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি। রিসার সাথে আমার সম্পর্ক হয়, আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসতো। হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত 12টা 12:30টার দিকে ফোন আসে। তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি, আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন। তা আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না, কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক, সামনে বিয়ে হবে। তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে। বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক, সে আওয়ামী লীগের পাওয়ারে, ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ, তাই আমি এই জিনিসগুলো নিয়ে কোনো আর আগাই নাই। ইভেন আমি এটাও শুনছি যে তহিদ আফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয়, তারপরে মুনিয়ার সাথে, বসুন্ধরার যে মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল। তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না। তো একটা ট্র্যাপে পড়ে গেছে, তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে করছে। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার CR 565/24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি। মামলার অভিযোগে আরো বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি। মামলা তো একটা চলমান অবস্থায় আছে আর কি, আমরা এটা তো মানে এখনো আমরা ইনভেস্টিগেশনে আছে। একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে 46 নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন 2024 সালের 20 জুলাই মধ্য বাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি, যার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে। প্রিয় দর্শক, অনুসন্ধানের শুরুতেই আমরা বলেছি ক্রাইম এডিশনের আজকের পর্বের নাম পাববেটা 840। আমরা এতক্ষণ অর্ধেক নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে আসা অপরাধ নামার অর্ধেকখানি করিয়াছে পুত্র, অর্ধেক তার বাপ। নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল, তবে খাতা কলমে তৌহিদ আফ্রিদির বাবা। খাতা কলমে কেন সেই আলাপে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে নাসির উদ্দিন আমল নামাতেই থামা যাক। নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতে খড়ি পারিবারিকভাবেই হয়েছে। একসময় নুন আনতে পান্তা ফুরানো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর 2 নম্বরই করে কামানো। কাঁথা বালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন। নাসির উদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি, কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আটকে উঠবেন। নাসির উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র। অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি, যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা। বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন, সেই গল্প সিনেমাকেও হার মানাবে। নাসির উদ্দিন সাথীর সাথে আমার পরিচয় ছিল। ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে, ও সব জায়গায় সিডি দিত, সব প্রত্যেকটা চ্যানেলে সিডি দিত। ও আমাকে সিডি দিতে আসছে, সিটে দিতে আইসা পরিচয় হয়েছে। তখন ওই যে আসতে যাইতে একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভাই বোনের সম্পর্ক। সেই সুবাদে সে আমার চ্যানেলে রয়েছে। ও তো টাকা পয়সা ছিল না, একটা সময় কোনো টাকা পয়সা ছিল না, বড় লোক হয়েছে। ও মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক, বলে মানুষকে ঠকায় টাকা নিছে, মালিক বানাবে। কিন্তু ও তো মালিক বানাতে পারবো, মালিক তো আমি বানাতে পারবো, কারণ প্রতিষ্ঠানের মালিক আমি বানাতে পারবো। ও সবার কাছে টাকা নিয়ে আনে, তারপরে ওই মালিকগুলো হয়েছে। ওর একটা হাউস ছিল, একটা এডিটর ছিল, জাস্ট একটা একজন এডিটর। মাই টিভি দখল করেও ক্ষান্ত হননি, বিলকিস বেগমকে নানাভাবে হত্যারও চেষ্টা করেছিল নাসির উদ্দিন সাথী। এখনো আমি চলতে পারি না রাস্তায়, ও আমাকে বাইরের অর্ডার দিয়ে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে, আমাকে ভয়ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না, মাই টিভিতে আপনি আসবেন না, মাই টিভি আমরা চালাবো। তাতেই সব দিকেই লাগায় রাখছে লোকজন, এরকম সন্ত্রাস পার্টি এগুলো আমাকে হয়রানি করে, এখনো করতেছে। মাই টিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌহিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী। এক সময় যার 10 টাকার জন্যও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের
ক্ষমতা দেখায়া ডিবি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করেছে, 2 দিন আমি জেলও ছিলাম। বাংলাদেশে যারা অন্যায়ভাবে একটা মিডিয়াটা সবার কাছে একটা গ্রহণযোগ্য, সেই মিডিয়া নিয়ে সে করছে, প্রতারণা করছে আমার সাথে, মিথ্যা করে সে চালাচ্ছে। সে তার পকেটে ছিল 10 টাকা, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার মাই টিভি দিয়ে। এবং উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে। ও টাকা ইনকাম করে ও নিছে, আমার প্রতিষ্ঠান ইনকাম করে ও। পকেটে 10 টাকা না থাকার সাথী আজ হাজার কোটি টাকার মালিক। প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির উপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল নীল বাতি জ্বলছে আর অন্ধকার হয়েছে অনেকের ঘর। এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে নাসির উদ্দিন সাথী। আমার এই নতুল্লাবাজের জায়গা অমুকবার বলি পাও উয়া কাগজপত্র দিয়া, আর আমার 1 লাখ 3 বছর টিভিতে দেয় অমুক সমুক আমি